কিন্তু জেনারেল শাকিল কিন্তু রংপুরের সেক্টর কমান্ডার ছিলেন। আচ্ছা, যে জেনারেল শাকিল, তো উনি কর্নেল। হ্যাঁ, তো এরপরে কিন্তু আরও একটি ঘটনা ঘটে যে যেখানে বিএসএফ এর সাথে গুলি এক্সচেঞ্জে আমাদের বিডিআর সৈনিককে মেরে ফেলে জেনারেল শাকিল যখন ডিজি, সেখানেও কিন্তু আবার বিএসএফ এর সাথে কিন্তু একটা হয়, বিএসএফ কয়েকজন বিএসএফ সদস্য পরে বিডিআর গুলিতে মারা পড়ে। তো আমরা যদি এগুলো পিছনের ঘটনাগুলোকে নিই, তো এই যে আপনার বিডিআর বিদ্রোহ এবং যে একটা নৃশংস হত্যাকাণ্ড, বিদ্রোহ হত্যাকাণ্ড তো এক জিনিস না। দিনে 2 দিন ধরে আপনি হত্যা করছে 57 জন অফিসারকে। হ্যাঁ, যেখানে পুরো মুক্তিযুদ্ধে 9 মাসে আমাদের মাত্র 13 না 14 জন অফিসার মারা গিয়েছে, আর আপনি 2 দিনে আপনি মেরে ফেলেন 57 জনকে, এতগুলো মেরে ফেলেন আপনি, জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন। তো এটাকে আপনি কীভাবে বলেন? এটা কি শুধুমাত্র বিডিআর সৈন্যদের পক্ষে সম্ভব? সম্ভব না। এর ভিতরে প্রত্যক্ষভাবে আপনার পরোক্ষভাবে এরা জড়িত। সেই সাথে আপনার ওই তৎকালীন যে সরকার, আপনি খেয়াল করেন, আপনি একটা বিদ্রোহ হচ্ছে, অস্ত্রকে অস্ত্র দিয়ে আপনি মোকাবিলা করবেন। আপনি কি করলেন? আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আপনি কি করলেন? ওখানে যারা আমরা গেলাম কাউকে আপনি গুলি করতে দিচ্ছেন না, সবাইকে আপনি বাধা দিচ্ছেন। আপনি সাদা পতাকা হাতে করে আপনাদের কিছু নেতাকর্মী পাঠালেন, এবং পাঠালেন কাদেরকে? মির্জা আজমকে, যার দুলাভাই শায়েক আব্দুর রহমান জঙ্গি প্রধান ছিলেন জেএমবির, তার ভাগ্নে জামাই সানি জঙ্গির হচ্ছে সবচেয়ে বড় অপারেশনাল কমান্ডার ছিল, যাদেরকে ফাঁসি দেয়। এবং তাদেরকে কে ধরেছিল? কর্নেল গুলজার। আচ্ছা, এবং আমাদের কাছে তথ্য আছে, আমি ইন্টারভিউশনের সময় পেয়েছি যে এই মির্জা আজম আপনার 25 ফেব্রুয়ারি রাত্রে আপনার দরবার হলের ভিতরে ঢুকে সে ওখানে যে লাশ খুঁজে কর্নেল গুলজারের লাশ খুঁজে দেখছিল। সে সময় মেজর মুনির নামে একজন অফিসার বেঁচে ছিল সিনিয়র ভিতরে। সে নিজে মির্জা আজমের গলা শুনছে এবং সে হাসতে শুনেছে যে সে হাসছে এবং সবার সাথে আলাপ করছে, লাশগুলো খুঁজে দেখতে। 25 ফেব্রুয়ারি রাত্রে আপনি তো এই আপনি কাকে পাঠালেন? মির্জা আজমকে। আপনি কাকে পাঠালেন? নানককে, যে গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে, যে মেজর জিয়ার মতো অফিসারকে এনে পরবর্তীতে শত গুম খুন হত্যার সাথে লেলিয়ে দিয়েছে, এই নানককে পাঠালেন আপনি, তাই তো? তো মির্জা আজম নানককে কেন পাঠালেন? ওয়ারেসাদ বিলালকে পাঠালেন, যার ভাই কর্নেল তাহেরের ফাঁসি নিয়ে তাদের প্রচুর রিজার্ভেশন আছে। তারপরে আপনি ইচ্ছা করে এগুলোকে পাঠিয়েছেন। হ্যাঁ, তারপরে কারা গেল ওখানে? আমরা দেখলাম পরে কর্নেল আজিজ গিয়েছিল, পরে তাকে সেনাপ্রধান বানালেন। সরহদ্দি গিয়েছিল, পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল বানালেন। প্রত্যেকে কিন্তু খুবই বিতর্কিত অফিসার বাংলাদেশ সেনাবাহিনী, তাদের ভূমিকা আমরা সবাই জানি। তো আপনি যদি এগুলো অ্যাক্টিভিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুরা একটা অর্কেস্ট্রেট আর কি, আপনার অর্কেস্ট্রেট এবং কনসার্টের একটা এফোর্ট ছিল। এটা রাজনৈতিক এবং ভারতের এবং বিডিআরের কিছু সৈনিক সব মিলে এটা সুন্দর একটা অপারেটিভ। এবং আমি যখন ইন্টারোগেশন করতে যাই, আমি কিন্তু বেশ কিছুকে ধরি, যেমন সুবেদার তোরাব আলীকে ধরলাম, যে নামটা খুব আলোচনায়। হ্যাঁ, সুবেদার তোরাব আলী, যে হচ্ছে হাজারীবাগে আপনার 39 নম্বর না 40 নম্বর ওয়ার্ডের আপনার আওয়ামী লীগের সভাপতি। তোরাব আলী অত্যন্ত নিম্নমানের একজন সুবেদার ছিল। এবং যে জাকিরকে ধরলাম, যার কম্পিউটারে আমি কিন্তু পুরো প্ল্যানটা খুঁজে পাই, আচ্ছা, কম্পিউটারের ভিতরে যে হত্যার যে প্ল্যানটা, তারা এখানে অসংখ্য মিটিং করে। এবং আমি ওখানে বেশ কিছু কিলারকে পেয়েছি যাদের পকেটে আমি তাপসের ভিজিটিং কার্ড পর্যন্ত পেয়েছি। জিজ্ঞাসা করলাম, বলে তাপস আমাদের পিলখানার ভিতরে আসতেন। উনি যে মসজিদের ওখানে মিটিং করতেন এমন না, উনি আপনার পিলখানার ভিতরে ক্যান্টিনে পর্যন্ত গিয়েছেন। এবং এই আপনার যে 25 ফেব্রুয়ারি আগে কিন্তু তাপসের সাথে তারা দেখা বন্ধ করেছে। তাপস অনেক কিছু আশ্বাস দিয়ে, তাপস জানতো না যে এই কিলিংটা হবে, জানতো, নানক জানতো, মির্জা আজম জানতো, শেখ সেলিম জানতো, সারা খাতুন জানতো, তারা প্রত্যেকে গোপন রেখেছে। আই এম শিওর তারা এগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এগুলো নিয়ে কথাও বলেছেন, আমি মোর দেন শিওর। কিন্তু তারা পুরো বিষয়টাকে একটা প্যাকেজের ভিতরে ফেলে রেখেছেন। হ্যাঁ, দেখি না কি ঘটে। হ্যাঁ, তারা হয়তো আন্দাজ করতে পারে না এত বড় কিলিং হবে। আমার ধারণা যে এত বড় কিলিং হবে, কিলিংটা হয়তো বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ।